বন্ধুরা, মোহন বেঙ্গলি টেলসে আজ আপনারা শুনবেন জিম করবেট রচিত দুর্ধর্ষ শিকারের কাহিনী রুদ্রপ্রয়াগের নরখাদক চিতা গল্পের দ্বিতীয় ও শেষ পর্ব। গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের বিনীত আবেদন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। গল্পে প্রথম পর্বে যা ঘটেছে, রুদ্রপ্রয়াগে এক ভয়ঙ্কর হিংস্র নরখাদক চিতার আবির্ভাব ঘটে। চিতাটি বহু গাড়োয়ালি গ্রামবাসীকে হত্যা করে। লেখক জিম করবেট সেই নরখাদক চিতাকে শিকার করবার উদ্দেশ্যে সেখানে পৌঁছায়। কিছুতেই তিনি ওই চিতাকে কাবু করতে পারছেন না। তখন তাকে একজন স্থানীয় মেষ ও ভেড়াপালের মালিক বলে, চিতাটা কোনো পশু নয়, একটা দুষ্টু আত্মা গ্রামে হানা দিয়ে গ্রামের মানুষদের মারছে। লেখক যেন ফিরে যায়। বেকার সময় ও অর্থ নষ্ট করে কোনো লাভ নেই, সে চিতাটাকে মারতে পারবে না। তারপর 1925 সালে নৈনিতালের সালে থিয়েটারে গিলবার্ট সালিভানের দি ইয়ামেন অব দি গার্ড ছবিটির এক বিরতির সময় রুদ্রপ্রয়াগের নরখাদকটা সম্বন্ধে আমি সর্বপ্রথম সঠিক খবর পাই। মাঝে মাঝে শুনতাম যে গাড়োয়ালের একটা নরখাদক চিতা আছে এবং কাগজেও সেটার সম্বন্ধে প্রবন্ধ পড়েছিলাম, কিন্তু জানতাম গাড়োয়ালে 4000-এর ওপর লাইসেন্সপ্রাপ্ত বন্দুকধারী আছে। তাছাড়া রুদ্রপ্রয়াগের মাত্র 70 মাইল দূরে ল্যান্সডাউনে রয়েছে বহু সংখ্যক উৎসাহী শিকারী। কাজেই অনুমান করতাম যে চিতাটা মারবার উৎসাহে এ ওর ঘাড়ে গিয়ে পড়বে। এ অবস্থায় নবাগত একজনকে কেউ পছন্দ করবে না। কাজেই সে রাত্রে শালের বারে এক বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে একটু গলা ভিজিয়ে নেবার সময় আমি খুব বিস্মিত হয়ে শুনলাম তখনকার যুক্তপ্রদেশ সরকারের চিফ সেক্রেটারি এবং পরে আসামের গভর্নর মাইকেল কিন কয়েকজনকে নরখাদকটা সম্বন্ধে বলছেন যে ওটাকে মারবার চেষ্টা করতে, তাদের পীড়াপিড়ি করছেন। তাঁর আবেদনে যে কোনো উৎসাহ জাগলো না, তা ওই দলের একজনের মন্তব্য ও আরেকজনের সমর্থন থেকেই বুঝলাম। মন্তব্যটা হলো, শতখানেক মানুষ মেরেছে, এরকম মানুষকে ওর পেছনে যাওয়া, প্রাণ থাকতে নয়। পরদিন সকালে মাইকেল কিনের সঙ্গে দেখা করে যা যা জানাবার জানালাম। নরখাদকটি ঠিক কোন অঞ্চল উপদ্রব করছে তা তিনি বলতে পারলেন না, তবে আমাকে রুদ্রপ্রয়াগে গিয়ে ইবটসনের সঙ্গে যোগাযোগ করতে বললেন। বাড়ি ফিরে দেখি আমার টেবিলে ইবটসনের একটা চিঠি। ইবটসন এখন স্যার উইলিয়াম ইবটসন এবং যুক্তপ্রদেশের গভর্নরের ভূতপূর্ব উপদেষ্টা। খুব সম্প্রতি গাড়োয়ালের ডেপুটি কমিশনার হয়ে এসেছেন এবং তার অন্যতম প্রধান কাজ হয়েছে গাড়োয়াল জেলার নরখাদকটির উৎপাত থেকে মুক্ত করা। রানীক্ষেত, আদবদ্রি ও কর্ণপ্রয়াগ হয়ে 10 দিনের দিন সন্ধ্যায় নাগাসুরের কাছে একটা রোড ইন্সপেকশনের বাংলোয় পৌঁছালাম আমি। এ বাংলো দখল করতে হলে যে অনুমতিপত্র নিতে হয় তা নৈনিতাল থেকে রওনা হবার সময় আমি জানতাম না। চৌকিদারের উপর হুকুম ছিল অনুমতিপত্র না থাকলে কাউকে থাকতে দেবে না। অতএব যারা আমার মাল বই ছিল সেই 6 জন গাড়োয়ালি, আমার চাকর এবং আমি রুদ্রপ্রয়াগের পথে আরও 2 মাইল হেঁটে হয়রান হলাম। তারপর রাতের আস্তানার উপযোগী জায়গা পেলাম একটা। গাড়োয়ালিরা জল ও জ্বালানি কাঠ জোগাড় করতে লেগে গেল। রাঁধবার উনুন তৈরি করবার জন্য আমার ভৃত্য পাথর আনতে গেল। একটা কুড়ুল তুলে আমি গেলাম কাঁটা ঝোপ কাটতে।
কাঁটা ঝোপ দিয়ে জায়গাটা ঘেরাও করে রাতে নিজেদের রক্ষা করতে হবে। পথে আসতে 10 মাইল আগেই আমাদের হুঁশিয়ারি করে দেওয়া হয়েছিল যে আমরা নরখাদকের রাজ্যের সীমানায় ঢুকে পড়েছি। সন্ধ্যা আহার রাঁধবার জন্য সবে উনুন ধরানো হয়েছে। একটু বাদেই দূরে পাহাড়ের ওপরে এক গ্রাম থেকে একটা উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো আমাদের কাছে। জিজ্ঞাসা করলো, এই খোলা প্রান্তরে কি করছি আমরা? সাবধান করে দিল, যেখানে আছি সেখানেই থেকে যদি যাই তবে আমাদের মধ্যে এক কিংবা একাধিক জন অবশ্যই নরখাদকের হাতে মারা পড়বে। পরোপকারী লোকটার সাবধান করা হলো। তখন তো অন্ধকার। লোকটি সম্ভবত প্রচণ্ড ঝুঁকি নিয়ে আমাদেরকে সতর্ক করে। মাধো সিং সকলের হয়ে বলল, আমরা এখানেই থাকবো সাহেব, লণ্ঠনে যথেষ্ট তেল আছে, সারা রাত জ্বলবে, আর রাইফেল তো আছেই। সারা রাত জ্বলবার মতো যথেষ্ট তেল লণ্ঠনে ছিল, কেননা সকালে যখন জাগি তখনও ওটা জ্বলছে। আমার গুলি ভরা রাইফেল বিছানায় পড়ে আছে, তবে কাঁটা ঝোপের ঘেরাটাও নেহাত পলকা। 10 দিন পথ চলে আমরাও হতক্লান্ত হয়ে পড়েছিলাম। সে রাতে চিতাটা যদি মোলাকাত করতে আসতো, অতি সহজে ও একটা শিকার পেতে পারত। পরদিন আমরা রুদ্রপ্রয়াগে পৌঁছালাম। 20 জন তীর্থযাত্রী বদ্রীনাথের চড়াই পথ ভাঙতে ভাঙতে সন্ধ্যার দিকে পথের পাশে একটি ছোট দোকানে হাজির হয়। ওদের যা দরকার সব দেবার পর দোকানিটি ওদের রওনা হতে তাড়া দেয়। বলে 4 মাইল পথ এগোলে পরে ওরা যাত্রীশালায় পৌঁছাবে। সেখানে ওরা আহার ও নিরাপদ আশ্রয় পাবে। তা ওদের ওখানে পৌঁছাবার পক্ষে যতটুকু আলো দরকার ততটুকুই দিনের আলো আছে। তীর্থযাত্রীরা এ পরামর্শ নিতে নারাজ। ওরা বলে সেদিন ওরা দীর্ঘ পথ হেঁটেছে, আরও 4 মাইল হাঁটার পক্ষে বড়ই ক্লান্তিকর। রাতের আহারের ব্যবস্থা ও রান্না করবার এবং দোকানের লাগোয়া কাঠের মাচায় শোবার অনুমতি, এই সুবিধাটুকু মাত্র চায় ওরা। এ প্রস্তাবে দোকানের ঘোর আপত্তি জানায়। তীর্থযাত্রীদের বলে, নরখাদকটি প্রায় ওর বাড়িতে হানা দেয়, খোলা জায়গায় শোয়া মানে মৃত্যু ডেকে আনা। বাদানুবাদ যখন চূড়ান্তে পৌঁছেছে, তখন মথুরা থেকে বদ্রীনাথের যাত্রী সাধু ঘটনাস্থলে হাজির হলো। সে তীর্থযাত্রীদের জোর সমর্থন জানালো। বলল, দোকানি যদি দোলের মেয়েদের আশ্রয় দেয় তবে ও মাচানটায় পুরুষদের সঙ্গে শোবে। নরখাদক বা অন্য কোনো চিতা যদি পুরুষদের জখম করার চেষ্টা করে, সাধু সেটাকে মুখে ধরে 2 টুকরো করে ছিঁড়ে ফেলবে। অনিচ্ছা সত্ত্বেও এ প্রস্তাবে দোকানিকে রাজি হতেই হলো। এক কামরায় দোকানঘর, বন্ধ দরজার পেছনে দলের 10টি মেয়ে ছেলে আশ্রয় নিল। 10টি পুরুষ শাড়ি বেঁধে মাচাতিটে শুলো। সাধুটি রইল মধ্যিখানে। মাচার ওপর যারা শুয়েছিল সে তীর্থযাত্রীরা সকালে উঠে দেখে সাধুটি নিখোঁজ। যে কম্বলে সে শুয়েছিল তার তলা মোচড়া, গায়ে যে চাদর ঢাকা দিয়েছিল তার খানিকটা মাচার বাইরে, তাতে রক্তের দাগ। লোকগুলো উত্তেজিত কথাবার্তার আওয়াজে দোকানদারটি দরজা খুলে এক পলকেই দেখে কি হয়েছে। সূর্য উঠলে পরে দোকানিটি লোকগুলির সঙ্গে রক্তের চিহ্ন অনুসরণ করে পাহাড়ের নিচে নামে। 3টি খাঁজ কাটা পেরোনোর পরেই একটু নিচু পাঁচিলের কাছে পৌঁছায়। পাঁচিলের ওপারে সাধুটিকে খুঁজে পাওয়া গেল। শরীরের নিচের অংশ চিতাটি খেয়ে গেছে। এখানে একটা ভয়াবহ প্রতিবন্ধ দেখা দিল। আশা করলাম সময় তা অন্তত
অংশ তো দূর করতে পারব। আমাকে যে মানচিত্র দেয়া হয় তাতে দেখি নরখাদকটা প্রায় 500 বর্গ মাইলের এক এলাকা জুড়ে হানা দিয়ে বেড়াচ্ছে। যে কোনো জায়গাতেই একটি জানোয়ারকে খুঁজে বের করে গুলি করার পক্ষে 500 বর্গ মাইল এক বিরাট এলাকা। অলকানন্দা নদী যে এলাকাটিকে কম বেশি দুভাগে ভাগ করেছে একথা যতক্ষণ ভেবে দেখিনি ততক্ষণ অবধি প্রথম দৃষ্টিতে মনে হয়েছিল যে জানোয়ার শুধু রাতে হানা দিয়ে ফেরে। গাড়োয়ালের এই পার্বত্য বন্ধুর অঞ্চলে তাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব কাজ। যেদিন রুদ্রপ্রয়াগে পৌঁছাই সেদিন 2টো ছাগল কিনি। পরদিন সন্ধ্যায় তীর্থপথের 1 মাইলে গিয়ে একটিকে বেঁধে এলাম, অন্যটিকে অলকানন্দার ওপারে নিয়ে একটা পথের উপর বাঁধলাম। পথটা চলে গেছে ঘন ঝোপঝাড়ের জঙ্গল দিয়ে। ও পথে আমি একটা বড় মদ্দা চিতার থাবার পুরনো ছাপ দেখেছিলাম। পরদিন সকালে ছাগল দুটোকে দেখতে গিয়ে দেখি নদীর ওপারে ছাগলটাকে মারা হয়েছে, সামান্য মাংস খাওয়া হয়েছে। একটা চিতা যে ছাগলটাকে মেরেছে তা নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না, তবে ওটিকে খেয়েছে কোনো ছোট প্রাণী, সম্ভবত পাহাড়ি বেজি। দিনের বেলায় নরখাদকটার কোনো খবর পেলাম না, সুতরাং মরা ছাগলটার উপরে বসা সাব্যস্ত করলাম এবং বেলা 3টের সময় মুড়ি থেকে গজ 50 দূরে একটা ছোট গাছের উপরে গিয়ে বসলাম। যে 3 ঘন্টা গাছের উপরে ছিলাম সে সময় চিতাটা যে কাছাকাছি কোথাও আছে, কোনো জন্তু বা পাখির ব্যবহার থেকে এমন কোনো লক্ষণ বুঝতে পারলাম না। যখন অন্ধকার ঘনিয়ে আসছে তখন গাছ থেকে নেমে ছাগলের দড়িটা কেটে নিলাম। চিতাটা আগের রাতে সেটা ছেঁড়ার কোনো চেষ্টাই করেনি। তারপর বাংলোর দিকে পা চালিয়ে দিলাম। আগেই বলেছি যে নরখাদক চিতা সম্বন্ধে আমার অভিজ্ঞতা খুবই কম, কিন্তু কয়েকটা নরখাদক বাঘ আমি দেখেছি। গাছ থেকে নামার পর থেকে বাংলোয় পৌঁছানো পর্যন্ত অতর্কিত আক্রমণ থেকে বাঁচবার জন্য সব রকমভাবে সতর্ক রইলাম। ভাগ্যিস তা করেছিলাম। পরদিন বেশ সকালে বেরিয়ে পড়ে বাংলোর গেটের কাছে একটা বড় মদ্দা চিতার থাবার ছাপ দেখতে পেলাম। ছাপ অনুসরণ করে গিয়ে দেখি সেগুলি এসেছে একটা ঘন জঙ্গলে ভরা খাদের থেকে। সেদিন কিছু ঘটল না, কিন্তু পরদিন সকালে গোলাপ রায়ের পিছনের জঙ্গলগুলোয় অনেকক্ষণ ধরে সন্ধান চালিয়ে এসে সবে প্রাতরাশ শেষ করেছি। এমন সময় একটা লোক উত্তেজিতভাবে ছুটে এসে খবর দিল যে আগের রাতে নরখাদকটি বাংলোর উপরের একটা পাহাড়ি গ্রামে একটা স্ত্রীলোককে মেরেছে। কয়েক মিনিটের মধ্যে আমি প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে নিলাম। একটা বাড়তি রাইফেল আর শটগান, গুলি, দড়ি আর খানিকটা মাছ ধরার ছিপের সুতো। খাড়াই পাহাড় ভেঙে রওনা দিলাম। সঙ্গে রইল গ্রামবাসীটি, আমার নিজের 2 জন লোক। দিনটা বেজায় গুমোট, ভ্যাপসা গরম। দূরত্ব যদিও বেশি নয়, বড়জোর 3 মাইল, তবু ওই রোদের ভিতর 400 ফুট চড়াই ভাঙা বেশ কষ্টকর হয়েছিল। ঘামে প্রায় নেয়ে উঠে গ্রামে গিয়ে পৌঁছালাম। মৃত স্ত্রীলোকটির স্বামীর কাছে কাহিনীটি শুনলাম। উনুনের আলোয় রাতের খাওয়া শেষ হলে স্ত্রীলোকটি ইঁটো বাসনগুলো ধোয়ার জন্য দরজার কাছে নিয়ে যায়। পুরুষটি তখন তামাক খেতে বসে। দরজার কাছে গিয়ে স্ত্রীলোকটি চৌকাঠের উপরে বসে এবং বসার সঙ্গে সঙ্গেই বাসনগুলো সশব্দে মাটিতে পড়ে যায়। কি ঘটল দেখার জন্য যথেষ্ট আলো ছিল না। উৎকণ্ঠায় ডাকাডাকি করেও যখন সাড়া পায়নি তখন পুরুষটি ছুটে গিয়ে খিল তুলে দিল, দরজায় এঁটে দেয়। ও বলে, একটা মৃত উদ্ধার করতে চেষ্টা করতে গিয়ে নিজের জীবনটা বিপন্ন করে লাভ কি হতো? যুক্তিটা হৃদয়হীন, তবে অকাঠ্য। আমি বুঝলাম ও যে শোক প্রকাশ করছে তা ও স্ত্রীর মৃত্যুর জন্য ততটা নয়। কয়েকদিনের মধ্যে যে ছেলে
উত্তরাধিকারী জন্মাবে বলে ও আশায় ছিল। তার মৃত্যুতেই ওর বেশি শোক। যে দরজা থেকে স্ত্রীলোকটিকে ধরে নিয়ে গেছে সেটা একটা 4 ফুট চওড়া গলির ওপর, 50 ফুট লম্বা। এই গলিটার দুধারে দুসারি বাড়ি। বাসনগুলো ছড়িয়ে পড়ার শব্দ আর তারপরে লোকটার উৎকণ্ঠিত ডাক শুনে গলির সমস্ত দরজা নিমিষে বন্ধ হয়ে গেল। মাটির উপর দাগ থেকে বোঝা গেল যে চিতাটা হতভাগ্য স্ত্রীলোকটিকে সারাটা গলি টেনে নিয়ে গিয়েছে। তারপর তাকে মেরে পাহাড়ের নিচের দিকে খানিকটা দূরে কয়েকটা ধাপ জমির সংলগ্ন একটা ছোট খাদের ভেতরে বয়ে নিয়ে গিয়েছে। এখানে বসেই সে খেয়েছে এবং এখানেই ফেলে রেখে গিয়েছে শোচনীয় ভুক্তাবশিষ্টটা। একটা সরু ধাপ জমির এক সীমান্তের খাদের মধ্যে দেহটা পড়েছিল। অন্য মাথায় 40 গজ দূরে একটা পাতাবিহীন বেঁটে আখরোট গাছ, তার উপর একটা খড়ের মাচা। খড়ের ওই মাচাটা হলো মাটি থেকে 4 ফুট ওপরে 6 ফুট উঁচু। এই খড়ের মাচার উপরই বসবো স্থির করলাম। দেহটার কাছ থেকে শুরু করে একটা সরু পথ নালার মধ্যে নেমে গিয়েছে। এই পথের উপর যে চিতাটা মেয়েটাকে মেরেছে তার থাবার ছাপ দেখতে পেলাম। দুরাত আগে ছাগলের মুড়ির কাছ থেকে রুদ্রপ্রয়াগের বাংলো পর্যন্ত যে ছাপগুলো আমাকে অনুসরণ করেছিল অবিকল সেই রকম। থাবার ছাপগুলো বিগত যৌবন অতিকায় এক মদ্দা চিতার, সামান্য একটু খুঁতযুক্ত। কেননা তার পিছনের বাঁ থাবার কোনায় 4 বছর আগে একটা গুলি লেগে থাবাটা কুঁচকে দেয়। গ্রাম থেকে 2টো শক্ত 8 ফুট লম্বা বাঁশ জোগাড় করলাম। পিছনের ক্ষেত আর যে ক্ষেতে মুড়িটা পড়ে আছে, 2টো ক্ষেতের মাঝে একটা খাড়া বাঁধ। সেই বাঁধের কাছে মাটিতে শক্ত করে গেঁড়ে দিলাম বাঁশ 2টো। বাঁশ 2টোতে আমার বাড়তি রাইফেল ও শটগান শক্ত করে পুঁতলাম। রেশমি মাছ ধরা সুতো বন্দুকগুলোর ঘোড়ার সঙ্গে বাঁধলাম। সুতোর ফাঁস ট্রিগারের গার্ডের উপর গলিয়ে পিছনে টেনে নিয়ে পথের দূরে একটু উপরে পাহাড়ের গায়ে পোঁতা 2টো কাঠের গোঁজের সঙ্গে বেঁধে দিলাম। গতরাতে যে পথে এসেছে সে পথে চিতাটা এলে সুতোয় টান লাগবে ও আপনা থেকেই গুলি খাবে, সে সম্ভাবনা ভালো মতোই রইল। অপরপক্ষে চিতাটা যদি সুতোগুলোকে এড়াতে পারে অথবা অন্য কোনো পথে আসে, ও যখন মরি খাচ্ছে তখন যদি আমি ওকে গুলি করি, তবে যে পথে পিছু হটে পালানো সবচেয়ে স্বাভাবিক সে পথে পালালেও সুতোর ফাঁদে গিয়ে পড়বে, এ প্রায় নিশ্চিত। ফাঁদটা ওর পালাবার পথের উপর। চিতাটার গায়ের রং এমন যে তাই ওকে আত্মগোপনে সহায়তা করে। মুড়ির গা থেকেও সব জামা কাপড় খুলে ফেলা হয়েছে। অন্ধকারে দুজনকেই দেখা যাবে না, তাই কোন দিকে গুলি করব তার আন্দাজ পাবার জন্য আমি খাদ থেকে একটা চাঙড়ের সাদা পাথর আনলাম। মুড়িটার কাছাকাছি ফুটখানেক দূরে ক্ষেতের কিনারায় সেটা রাখলাম। নিচের বন্দোবস্ত আমার মনোমতো করেই সারা হলো। এবার খড়ের মাচার উপর আরামে বসার বন্দোবস্ত করলাম। খানিক খড় টেনে ফেলে দিলাম, খানিক পিছনে খানিক সামনে আমার কোমর ডেকে পাঁজা করলাম। মাটি আমার সামনে, গাছে পিঠ ঠেস দিয়ে বসেছি। যে সময়ে আসুক না কেন চিতাটা আমায় দেখতে পাবে সে সম্ভাবনা অত্যন্ত কম। এক মুড়ির কাছে কখনো ফিরে আসে না বলে ওর খ্যাতি আছে বটে, তবু রাতেও যে আসবেই তাতে আমার দৃঢ় বিশ্বাস। সূর্য অস্ত যায় যায়, অস্তমান সূর্যের শীতে রশ্মিতে পশ্চাৎপটে তুষার মৌলি হিমালয়কে নীলচে গোলাপি দেখাচ্ছে। সে দৃশ্য গঙ্গা উপত্যকার দৃশ্য চোখ ভরে দেখার মতো। আমি টের পাবার প্রায় আগেই
আকাশ থেকে দিবালোক মিলিয়ে গেল, নেমে এলো রাত। অন্ধকার শব্দটা যখন রাত্রি সম্পর্কে ব্যবহৃত হয় তখন সেটা একটা আপেক্ষিক শব্দ, তার কোনো নির্দিষ্ট মানে নেই। একজনের কাছে যা সূচিভেদা অন্ধকার, আরেকজনের কাছে তা শুধু অন্ধকার, এবং তৃতীয় জনের কাছে তা মোটামুটি অন্ধকার। আমার জীবনের বহুদিন আমি খোলা জায়গায় কাটিয়েছি, তাই যদি না আকাশ ঘন মেঘে ঢাকা থাকে, রাত্রি আমার কাছে কখনোই তেমন অন্ধকার নয়। কিন্তু আমার ভাগ্য বিরূপ, কারণ রাত হতে না হতেই দেখা গেল একটা বিদ্যুতের চমক, তারপর দূরে বজ্র নির্ঘোষ, এবং কয়েক মিনিটের মধ্যেই আকাশ ঘন মেঘে ছেয়ে গেল। বড় বড় বৃষ্টির ফোঁটা সবে দু চারটে পড়েছে। এই সময় নালার মধ্যে একটা পাথর গড়িয়ে পড়ার শব্দ পেলাম। কয়েক মিনিট পরে আমার নিচের মাটিতে ছড়ানো বিচলির ওপর খসখসানি শোনা গেল। চিতাটা এসেছে। যতক্ষণ আমি মুষলধারে বৃষ্টিতে বসে রইলাম, তুষার শীতল বাতাস উঁসো করে আমার ভিজে পোশাক ভেদ করে বইতে লাগলো, সে ততক্ষণে আরামে নিচে শুকনো জায়গায় শুয়ে থাকলো। আমার অভিজ্ঞতার মধ্যে যৎপর্ণাস্তি খারাপ এই ঝড়টা। ঝড় যখন তুঙ্গে, তখন দেখতে পেলাম গ্রামের দিক থেকে একটা লণ্ঠন নিয়ে কে যাচ্ছে। যে লণ্ঠন নিয়ে যাচ্ছে তার সাহস দেখে আমি তাজ্জব। কয়েক ঘন্টা বাদে তবে আমি জানতে পারি যে লোকটি অমন সাহসে ঝড় ও চিতাকে পরোয়া না করে যাচ্ছিল, সে সেদিন বাধ্য হয়ে 30 মাইল হেঁটে পাউড়ি থেকে এলো। রাতে গুলি করবার জন্য সরকার আমাকে যে ইলেকট্রিক টর্চ দেবেন বলে কথা দেন, সেটা আনলো। আমার হাড় অবধি কাঁপিয়ে দিয়ে বৃষ্টি হঠাৎ থামল। মেঘ কাটছে, এমন সময় হঠাৎ সাদা পাথরটা ঢাকা পড়ল। একটু বাদেই শুনলাম চিতাটা খাচ্ছে। গত রাতে খাদে শুয়ে খাদের দিক থেকে মুড়ি খেয়েছে, আজ রাতেও ও তাই করবে আশা করে আমি মুড়ির কাছে সাদা পাথরটা রেখেছিলাম। বোঝাই যাচ্ছে বৃষ্টির ফলে খাদের ভিতর ছোট ছোট ডোবে জল জমেছে। সেগুলো এড়াতে চিতাটা নতুন একটা জায়গা বেছে নিয়ে বসেছে, ফলে আমার নিশানাটা আড়াল করে দিয়েছে। এই এমন ঘটনা যে আগে আমি ভেবে দেখিনি এমন হতে পারে। যাই হোক, চিতাদের স্বভাব অভ্যাস জানি বলে জানতাম পাথরটা আবার দেখা যাবে। বেশি সবুর করতে হবে না আমায়। 10 মিনিট পরে পাথরটাকে দেখা গেল, এবং সঙ্গে সঙ্গেই আমার নিচে একটা শব্দ শুনতে পেলাম। ও একটা হালকা হলদে জিনিসের মতো চিতাটাকে গাদার নিচে মিলিয়ে যেতে দেখলাম। প্রয়োজনীয় সময়কাল সবুর করে রাইফেল তুলে পাথরটা নিশানা করলাম। যেই ওটা আবার ঢাকা পড়বে সেই মুহূর্তে গুলি ছুঁড়ব, এই মনের ইচ্ছা। কিন্তু ভারী রাইফেল কাঁধে তুলে ধরে রাখার সময় একটা সীমা আছে তো, সে সীমায় পৌঁছে যেতে ব্যথায় টনটনে মাংসপেশিগুলো একটু আরাম দিতে আমি রাইফেলটা নামালাম। নামাতে না নামাতেই পাথরটা দ্বিতীয়বার আড়ালে ঢাকা পড়ল। পরে 2 ঘন্টায় 3বার এই একই কাণ্ড ঘটল। তারপর চিতাটা যখন চতুর্থবার মাচার দিকে আসছে বলে শুনলাম, মরিয়া হয়ে ঝুঁকে পড়ে আমার তলের ওই অস্পষ্ট জিনিসটার দিকে গুলি ছুড়লাম। সরুধাপ জমিটা, যেটাকে আমি প্রচলিত ক্ষেত নাম দিয়েছি, সেটা এখানে মাত্র 2 ফুট চওড়া। পরদিন সকালে যখন আমি জমি নিরীক্ষণ করে দেখছি, তখন দেখি ওই 2 ফুট পরিসরের ঠিক মাঝখানে আমার গুলির ফুটো। চিতার ঘাড়ের কয়েকটা লোম ফুটোর চারপাশে ছড়িয়ে আছে। সে রাতে চিতাটার আর দেখা পাইনি। ভোরে সূর্য উঠতে আমার লোকদের ডেকে নিয়ে খাড়াই পাহাড়ের উৎরাইয়ের পথে রুদ্রপ্রয়াগ রওনা হলাম। ওদিকে মেয়েটির দেহে যে টুকরো পড়েছিল
সৎকারের জন্য, তাই বয়ে নিয়ে গেল ওর স্বামী, স্বামীর বন্ধুরা, সবান্ধব। পাউরি থেকে ইবটসন আর তার স্ত্রী জিন এসে হাজির। ইন্সপেকশন বাংলোয় জায়গা খুব অভাব, সুতরাং তাদের জন্য ঘরটা ছেড়ে দিয়ে আমি তীর্থপথের অনেক দূরে পাহাড়টায় গিয়ে আমার 40 পাউন্ড ওজনের তাঁবু গাড়লাম। বহু মাইল জুড়ে প্রত্যেকটি বাড়ির দরজায় আর জানলায় যে প্রাণীর নখের আঁচড় রেখে গিয়েছে তার হাত থেকে আত্মরক্ষার জন্য তাঁবু মোটেই যথেষ্ট নয় বলে আমিও আমার লোকজন মিলে তাঁবুর জায়গার চারিদিকে একটা কাঁটা ঝোপের বেড়া তৈরি করলাম। এই জায়গাটার উপর এসে ঝুঁকে পড়েছে একটা বড় ময়না গাছ। সেটা ডালপালার জন্য আমার তাঁবু খাটাতে অসুবিধা হচ্ছে দেখে গাছটা কেটে ফেলতে বললাম। খানিকটা কাটা হয়ে যাওয়ার পর আমি মত বদলালাম, কারণ তাহলে দিনের বেলা রোদে তাপ আটকানোর জন্য ছায়া পাবো না। কাজেই গাছটা সম্পূর্ণ কেটে না ফেলে শুধু ডালগুলো ছেঁটে দিতে বললাম। তাঁবুর উপর গাছটা প্রায় 45 ডিগ্রি কোণ করে হেলেছিল। আমরা ছিলাম 8 জন। রাতের খাওয়ার পর আমি বেড়ার প্রবেশপথটা একটা কাঁটা ঝোপ দিয়ে বন্ধ করে দিলাম এবং সেই সময় আমার খেয়াল হলো যে নরখাদকটার পক্ষে গাছটায় উঠে বেড়ার ভিতরে লাফিয়ে পড়া খুবই সহজ হবে। যা হোক, বেজায় দেরি হয়ে গেছে, তখন আর কিছু করবার ছিল না। চিতাটা যদি সে রাতের মতো আমাদের রেহাই দেয় তবে পরদিন সকালে গাছটা কেটে সরিয়ে ফেলা যাবে। আমার লোকদের জন্য কোনো তাঁবু ছিল না। ভেবেছিলাম তারা ইন্সপেকশন বাংলোর সংলগ্ন কুঠুরিতে ইবটসনের লোকজনদের সঙ্গেই শোবে, কিন্তু তারা তাতে রাজি হলো না। আমার রাঁধুনি প্রচণ্ড নাক ডাকায়। আমার পাশেই গজখানেক দূরে সে শুয়েছিল এবং তার ওপাশে ছোট জায়গার মধ্যে সার্ডিন মাছের মতো গাদাগাদি করে শুয়েছিল নৈনিতাল থেকে আনা 6 জন গাড়োয়ালি। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল জায়গা হচ্ছে গাছটা। সেটার কথাই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। খুব উজ্জ্বল চাঁদনি রাত সেটা। মাঝরাত্রি নাগাদ হঠাৎ চিতাটার গাছে চড়ার শব্দ শুনে ঘুম ভেঙে গেল। চারপাশে ছড়ানো কাঁটা থেকে পা বাঁচাবার জন্য বিছানা থেকে রাইফেলটা তুলে নিয়ে পা দুটো নামিয়ে সবে চপ্পলের মধ্যে ভরেছি, এমন সময় গাছটা থেকে একটা কটাং শব্দ আর সঙ্গে সঙ্গে রাঁধুনির চিৎকার, সাহেব, বাঘ, বাঘ, বাঘ! এক লাফে তাঁবুর বাইরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে রাইফেল তাক করবার আগেই চিতাটা ওধারের বাঁধ থেকে লাফিয়ে একটা ধাপ জমির উপর লাফিয়ে পড়ল। প্রবেশপথের কাঁটা ঝোপটা টেনে সরিয়ে ছুটলাম জমিটার দিকে। শস্য শূন্য 40 গজ চওড়া জমির উপর দাঁড়িয়ে কাঁটা ঝোপের আর বড় বড় কয়েকটা পাথর ছড়ানো পাহাড়ের গাটা ভালো করে নজর করে দেখছি। এমন সময় পাহাড়টার অনেক উপর থেকে একটা শেয়ালের ডাক জানিয়ে দিল যে চিতাটা আমার নাগালের বাইরে চলে গেছে। 1926 সালের 14ই এপ্রিল তারিখটা গাড়োয়াল বহুদিন মনে রাখবে। ওই তারিখে রুদ্রপ্রয়াগের নরখাদক চিতাটা তার শেষ মানুষটি শিকার করে। ওই দিন বিকালে এক বিধবা ও তার 2 সন্তান, একটি 9 বছরের মেয়ে এবং একটি 12 বছরের ছেলে, প্রতিবেশী 8 বছরের একটি ছেলেকে সঙ্গে নিয়ে ভৈঁসোয়ারা গ্রাম থেকে কয়েক গজ দূরে এক ঝর্ণায় জল আনতে যায়। ওই বিধবা তার ছেলে মেয়ে নিয়ে লম্বা একসার বাড়ির মাঝামাঝি একটা ঘরে থাকত। বাড়িগুলো দোতলা। নিচু একতলাটা শস্য জ্বালানি রাখবার কাজে ব্যবহৃত হতো। উপরতলাটা ছিল বাসগৃহ, 4 ফুট চওড়া এবং বাড়ি বরাবর লম্বা একটা বারান্দা চলে গিয়েছে। দুধারে দেওয়াল দেওয়া ছোট ছোট পাথরের সিঁড়ি দিয়ে বারান্দাটায় ওঠা যায়। প্রত্যেকটা সিঁড়ি 2টো করে পরিবার ব্যবহার করে। বাড়িটার সামনে নিচু দেওয়ালে ঘেরা 60 ফুট চওড়া 300 ফুট লম্বা একটা উঠান। বিধবা ও তার ছেলে মেয়েদের সঙ্গে প্রতিবেশী ছেলেটি সবার আগে সিঁড়ির কাছে আসে
এবং সিঁড়িতে ওঠার সময় সিঁড়ি সংলগ্ন নিচের ঘরে একটা প্রাণীকে শুয়ে থাকতে দেখে। সেটাকে সে একটা কুকুর বলে মনে করে। সে সময় সে প্রাণীটার কথা কাউকে বলেনি বা অন্য কেউ সেটা দেখতেও পায়নি। ছেলেটির পিছনে ছিল মেয়েটি, তারপর বিধবা, সব শেষে বিধবার ছেলে। সিঁড়ির মাঝামাঝি পর্যন্ত উঠে মা ছেলের মাথার পিতলের কলসিটা সিঁড়ির উপর গড়িয়ে পড়ে যাওয়ার শব্দ শুনতে পেল। অসাবধানতার জন্য ছেলেকে বকুনি দিয়ে সে নিজের কলসিটা বারান্দার উপর নামিয়ে রেখে পিছনে ফিরে দেখে সিঁড়ির গোড়ায় কলসিটা কাত হয়ে পড়ে আছে। নেমে সেটা তুলে নিয়ে সে ছেলের খোঁজে চারিদিকে তাকালো। কোথাও তাকে দেখতে না পেয়ে সে ভয় পেয়ে পালিয়েছে ভেবে মা ছেলেকে ডাকাডাকি শুরু করলো। আশেপাশের প্রতিবেশীরা কলসি পড়ার আওয়াজ শুনতে পেয়েছিল। এখন মায়ের ডাকাডাকি শুনে ঘর থেকে বেরিয়ে এসে ব্যাপার কি জানতে চাইল। ঘটনা শুনে সবাই বলল, ছেলেটি নিচের তলায় কোনো ঘরে বোধহয় লুকিয়ে আছে। ঘরগুলোর ভেতরে ততক্ষণে অন্ধকার ঘনিয়ে এসেছে। দেখে একজন একটা লণ্ঠন এনে স্ত্রীলোকটির কাছে এগিয়ে গেল। গিয়েই সে দেখে সেখানে পাথরের উপরে রক্তের ফোঁটা। লোকটির ভীতচকিত কণ্ঠস্বর শুনে অন্যান্য লোকজন নেমে এলো। তাদের মধ্যে ছিল এক বুড়ো। সে আগে তার মনিবের সঙ্গে বহুবার শিকারের অভিযানে বেরিয়েছে। লণ্ঠনটা নিয়ে বুড়ো রক্তের দাগ ধরে উঠান পেরিয়ে দেওয়ালের কাছে গেল। দেওয়ালের ও পিঠে 8 ফুট নিচে একটা ক্ষেত। সেখানে নরম মাটির উপর চিতার থ্যাবড়া থাবার ছাপ স্পষ্ট ফুটে রয়েছে। সেই মুহূর্ত পর্যন্ত কেউ সন্দেহ করেনি যে ছেলেটি নরখাদকের কবলে পড়েছে, কারণ নরখাদকটার কথা সবাই শুনলেও সেটা কোনোদিনই তাদের গ্রামের 10 মাইলের মধ্যে আসেনি। কি ঘটেছে তা বোঝবার সঙ্গে সঙ্গেই মেয়েরা চেঁচিয়ে উঠল এবং পুরুষদের কেউ কেউ ছুটে গেল ঢাক আনতে, কেউ বা ছুটল বন্দুক আনতে। সে গ্রামে 3টে বন্দুক ছিল। কয়েক মিনিটের মধ্যেই তুমুল শোরগোল শুরু হয়ে গেল। সারা রাত ধরে ঢাক পেটালো, বন্দুক ছোঁড়া চলতে লাগলো। দিনের আলো ফুটলে ছেলেটার দেহ পাওয়া গেল এবং রুদ্রপ্রয়াগে আমাকে খবর দেওয়ার জন্য 2জন লোক পাঠানো হলো। মোড়লের সঙ্গে গ্রামের কাছে পৌঁছে নারীকণ্ঠের বিলাপ শুনতে পেলাম। ছেলেটির মা কাঁদছে। গ্রামে পৌঁছলে সেই আমাকে প্রথম অভ্যর্থনা জানালো। আমার অনভ্যস্ত চোখে ধরা পড়ল কিছুক্ষণ আগেই একটা বিলাপের ঝড় বয়ে গিয়েছে এবং শিগগিরই আরও একটা ঝড় শুরু হবে। এ অবস্থায় লোকের সঙ্গে বাক্যলাপের কলাকৌশলে আমি অপটু। তাই স্ত্রীলোকটার কাছ থেকে আগের সন্ধ্যার ঘটনাবলী বর্ণনা না শুনতেই চাচ্ছিলাম, কিন্তু সে আমার কাছে তা বলার জন্য খুব আগ্রহ প্রকাশ করায় শুনতে হলো। শুনতে শুনতে বুঝলাম যে তার বক্তব্যে গ্রামবাসীদের বিরুদ্ধেই অভিযোগ বেশি। কেন তারা চিতাটার পিছনে ছুটে গিয়ে তার ছেলেকে উদ্ধার করবার চেষ্টা করল না? ছেলের বাপ বেঁচে থাকলে তো তাই করত। এই অভিযোগের উত্তরে আমি বললাম যে তার বিচার ঠিক হয়নি এবং সে যে ভাবছে তার ছেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা যেত তাও ঠিক নয়। কারণ যখনই চিতাটা তার ছেলেটার গলায় কামড় বসিয়েছে তখনই ঘাট থেকে মাথাটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং চিতাটা উঠান পেরিয়ে যাওয়ার আগেই ছেলেটির মৃত্যু ঘটেছে। সমবেত গ্রামবাসীরা বা অন্য কারুর পক্ষেই তখন আর কারুর কিচ্ছু করার ছিল না। উঠোনে দাঁড়িয়ে চা খেতে খেতে এবং শতখানেক বা ততোধিক লোকের জড়ো হতে দেখে আমি বুঝতেই পারলাম না চিতার মতো অত বড় একটা প্রাণী কি করে দিনের বেলায় লোকজনের চোখ এড়িয়ে উঠানটা পার হয়ে এলো, আর গ্রামের কুকুরগুলোর পক্ষেই বা তার উপস্থিতি টের না পাওয়া কিভাবে সম্ভব হলো। ছেলেটাকে নিয়ে চিতাটা যে 8 ফুট উঁচু দেওয়ালটা লাফিয়ে পার হয়েছে
তার উপরে উঠে ক্ষেতের ভেতর দিয়ে টেনে নিয়ে যাওয়ার দাগ অনুসরণ করে 12 ফুট উঁচু আর একটা দেওয়ালের ওপারের ক্ষেতের উপর দিয়ে গেলাম। এই দ্বিতীয় ক্ষেতটার অপর পাশে ছিল 4 ফুট উঁচু ঘন লতা গোলাপের বেড়া। এখানে চিতাটা ছেলেটার গলায় কামড় ছেড়ে দিয়ে বেড়ার মধ্যে ফাঁক খুঁজেছে। ফাঁক না পেয়ে ছেলেটার পিঠ কামড়ে ধরে বেড়াটা লাফিয়ে পার হয়ে গিয়েছে। এই তৃতীয় দেওয়ালটার তলা দিয়েছিল একটা গরু বাছুর চলার পথ। এ পথ দিয়ে সামান্য যাওয়ার পরই গ্রামে শোরগোল উঠেছে। রাস্তার ওপরই ছেলেটাকে নামিয়ে রেখে চিতাটা পাহাড় দিয়ে নেমে গিয়েছে এবং সারা রাত গ্রামে বন্দুক ও ঢাকের আওয়াজ হওয়ায় আর মুড়ির কাছে ফিরে আসেনি। আমার এখানে স্বাভাবিক কর্তব্য ছিল যেখানে চিতাটা মৃতদেহটা রেখে গিয়েছিল সেখানেই তাকে ফিরিয়ে নিয়ে গিয়ে কাছাকাছি বসে অপেক্ষা করা। কিন্তু এ ব্যাপারে দুটো অসুবিধা দেখা গেল। বসার মতো উপযুক্ত জায়গার অভাব এবং অনুপযুক্ত জায়গায় বসার বিপক্ষে আমার স্বভাব অনীহা। সবচেয়ে কাছের গাছটা হলো 300 গজ দূরে একটা পাতা শূন্য আখরোট গাছ। অতএব হিসাবের বাইরে সেটা, এবং সত্যি বলতে মাটির ওপর বসতে আমার সাহসে কুলোচ্ছিল না। আমি গ্রামে এসেছি সূর্য ডোবার সময়। কিছুটা সময় গিয়েছে চা খেতে, মায়ের কাহিনী শুনতে এবং চিতাটা দাগ অনুসরণ করতে। তখন আর আত্মরক্ষার মতো কোনো আশ্রয় তৈরি করে নেওয়ার সময় অবশিষ্ট নেই। যদি আমাকে মাটিতে বসতেই হয়, তবে কোন দিক দিয়ে চিতাটা আসবে তা না আন্দাজ করেই যে কোনো জায়গাতেই বসে পড়তে হবে। এবং এটাও পরিষ্কার যে চিতাটা আমাকে আক্রমণ করলে আমার একমাত্র পরিচিত অস্ত্র রাইফেলটা ব্যবহার করবার কোনো সুযোগই আমি পাব না। কারণ সুস্থ চিতা অথবা বাঘের সঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা আর সম্ভবপর হয় না। পরিদর্শনের কাজ সেরে আমি উঠানটায় ফিরে এসে মোড়লের কাছে একটা শাবল, একটা শক্ত কাঠের গোঁজ, একটা হাতুড়ি ও একটা কুকুরের চেন চাইলাম। শাবল দিয়ে উঠোনের পাথর তুলে গোঁজটা শক্ত করে মাটিতে পুঁতে তাতে চেনটা বেঁধে দিলাম এবং মোড়লের সহায়তায় ছেলেটির মৃতদেহ সেখানে বয়ে নিয়ে গিয়ে ওই চেনের সঙ্গে আটকে রাখলাম। একাটি খড় চাইলাম। খড়টা রাখলাম বিধবার খালি করা ঘরটার সামনের বারান্দায়। ততক্ষণে পুরো অন্ধকার হয়ে গিয়েছে। সমবেত লোকজনকে রাত্রে যথাসম্ভব চুপচাপ থাকতে বলে তাদের নিজের নিজের ঘরে পাঠিয়ে দিয়ে আমি বারান্দায় উঠে বসলাম। সেখানে সামনে কিছু খড় জড়ো করে পাশ দিয়ে শুয়ে পরিষ্কারভাবে মুড়িটার উপর নজর রাখা সম্ভব হলো এবং আমাকে দেখতে পাওয়ার সম্ভাবনা আর খুব একটা থাকলো না। আমার ধারণা হয়েছিল যে চিতাটা ফিরে আসবে আর যথাস্থানে মৃতদেহটা না পেলে নতুন শিকারের সন্ধানে গ্রামের মধ্যেই চলে আসবে। কারণ ভৈঁসিয়ারের প্রথম শিকার সে যত সহজে পেয়ে গিয়েছিল তাতে আবার নতুন প্রচেষ্টার উৎসাহ পাবারই কথা। বেশ আশা নিয়েই আমি পাহারা দেওয়া শুরু করলাম। সারা সন্ধ্যা ঘন মেঘ জমে উঠেছে। 8টার সময় মায়ের বিলাপ ধ্বনি ছাড়া গ্রামের আর সমস্ত শব্দ স্তব্ধতায় লীন হয়ে গিয়েছে। একটা বিদ্যুতের ঝলক খেলে গেল। তারপর দূর থেকে গুরু গুরু বজ্রের নিঘোষ ঝড়ের আগমন বার্তা ঘোষণা করল। 1 ঘন্টা ধরে ঝড়ের মাতামাতি চলল। বিদ্যুৎ চমক এত তীব্র ঘন ঘন হতে লাগলো যে উঠানে একটা ইঁদুর এসে পড়লেও আমি তা পরিষ্কার দেখতে এবং খুব সম্ভব গুলিও করতে পারতাম। অবশেষে বৃষ্টি থামল, কিন্তু আকাশ মেঘে ভারী হয়ে থাকল এবং দৃষ্টিসীমার কয়েক ইঞ্চির ভেতরে সংকুচিত হয়ে এলো। এখনই ঠিক সময়। ঝড়ে চিতাটা
যেখানেই আশ্রয় নিয়ে থাকুক সেখান থেকে রওনা হওয়ার সময় হয়েছে। তার এসে পৌঁছনোর সময় শুধু নির্ভর করবে সেই জায়গাটা থেকে গ্রামটার দূরত্বের ওপর। স্ত্রীলোকটির কান্না এতক্ষণ থেমেছে। পৃথিবীর কোথাও যেন কোনো শব্দ নেই। আমি এটাই আশা করেছিলাম, কারণ চিতাটার আসার খবরের জন্য আমাকে কানের উপর নির্ভর করতে হবে, এবং সেই জন্যই আমি দড়ি ব্যবহার না করে কুকুরের চেন দিয়ে মুড়িটা বেঁধে রেখেছি। যে খড়গুলো আমাকে দেওয়া হয়েছিল সেগুলো শুকনো, মচমচে। উদ্গ্রীব হয়ে কালো অন্ধকারে কান পেতে শুয়ে আছি। প্রথম শব্দটা শুনতে পেলাম আমার পায়ের কাছে আমার শোবার জন্য বিছানো খড়ের উপর দিয়ে গুঁড়ি মেরে মেরে কিছু একটা আসছে। হাফ প্যান্ট পরেছিলাম, হাঁটুর কাছে ছিল খালি। হঠাৎ ওই খালি চামড়ার উপরে একটা প্রাণীর দেহের রোমশ স্পর্শ অনুভব করলাম। নিঘাত নরখাদকটা গুঁড়ি মেরে এগিয়ে আসছে আমার গলা চেপে ধরবার জন্যে। বাঁকাদের উপর পা রাখবার একটা হালকা চাপ পড়ল, এবং যে মুহূর্তে আমি রাইফেলের ট্রিগারটা টিপতে যাব অমনি একটা ছোট্ট প্রাণী আমার বাহু ও বুকের মাঝখানে লাফিয়ে পড়ল। একটা ভিজে সপসপে ছোট্ট বেড়ালের বাচ্চা। ঝড়ের সময় বাইরে ছিল, এখন সমস্ত দরজা জানালা বন্ধ দেখে একটু উষ্ণতা ও আশ্রয়ের আশায় আমার কাছে এসেছে। বিড়াল ছানাটা সবেমাত্র আমার কোটের মধ্যে আরাম করে বসেছে, এবং আমিও সেই আতঙ্কে ঝাপটা কাটিয়ে উঠতে শুরু করেছি। এমন সময় ধাপে ধাপে সাজানো ক্ষেতগুলোর উপর থেকে একটা চাপা গর্জন শোনা গেল। শব্দটা ক্রমশ বাড়তে লাগলো। তারপর সেটা এমন একটা ভয়ঙ্কর হিংস্র লড়াইয়ে রূপান্তরিত হলো যেমনটি জীবনে কখনো শুনিনি। স্পষ্ট বোঝা যাচ্ছে নরখাদকটা যথাস্থানে ফিরে এসেছিল, এবং যখন সে তার রেখে যাওয়া মড়িটার খোঁজ করছে তখন তার মেজাজটা খুব ভালো ছিল। ঠিক সেই সময় আর একটা চিতা, এই চিতাটার হয়তো এই এলাকায় তারই নিজস্ব বিচরণ ভূমি বলে মনে করে, আকস্মাৎ তার মুখোমুখি এসে পড়েছে। যে ধরনের লড়াইয়ের শব্দ পাচ্ছি সেটা অত্যন্ত অসাধারণ, কারণ মাংসাশী প্রাণীরা সর্বদাই তাদের নিজের নিজের গণ্ডির ভিতরে থাকে, এবং দৈবাত যদি কখনো দুটোর মধ্যে সাক্ষাৎ ঘটে যায় তবে অপেক্ষাকৃত দুর্বলটি সবলের জন্য পথ ছেড়ে দেয়। নরখাদকটার বয়স হলেও তার প্রকাণ্ড শরীরে যথেষ্ট শক্তি ছিল, এবং যে 500 বর্গমাইল এলাকা জুড়ে তার আনাগোনা, তার মধ্যে তার রাজত্বের বিরোধিতা করবার শক্তিও বোধহয় অন্য কোনো পুরুষ চিতার ছিল না। এখন আমার গুলি করবার সম্ভাবনা হয়েছে, কারণ নরখাদক তার আক্রমণকারীকে পরাস্ত করতে পারলেও তার নিজের ক্ষতগুলোর জন্য আপাতত আর মড়ির উপর তার কিছুদিন টান না থাকাই সম্ভব না। 5 মিনিট ব্যাপী প্রথম রাউন্ডের লড়াই চলল মারাত্মক হিংস্রতার সঙ্গে। ফলাফল অনির্ধারিত রইল। তখনও আমি দুটোরই গর্জন শুনতে পাচ্ছিলাম। 10 মিনিট বিরতির পর লড়াই আবার শুরু হলো, কিন্তু যেখানে প্রথম সূত্রপাত সেখান থেকে 200-300 গজ দূরে। স্পষ্টতই লড়াইয়ে স্থানীয় যোদ্ধার সুবিধা হচ্ছিল, এবং সে ধীরে ধীরে অনধিকার প্রবেশকারীকে সীমানার বাইরে বের করে দিচ্ছিল। অবশেষে অনেকটা নিস্তব্ধতার পর যখন আবার লড়াই শুরু হলো, তখন লড়াইয়ের ক্ষেত্র শৈলশিরাটির উপর সরে গিয়েছে। কয়েক মিনিট পরে সব নিস্তব্ধ হয়ে গেল। পূব আকাশে প্রথম উষার আলো ফোটার সঙ্গে সঙ্গে আমি উঠানে নেমে গিয়ে যে চালা থেকে ছেলেটাকে আনা হয়েছিল সেই চালার নিচে তাকে সরিয়ে রাখলাম। যে কম্বলে তার শরীরটা আগে ঢাকা ছিল সেইটা দিয়েই ঢেকে দিলাম। মোড়ল তখনও ঘুমোচ্ছিল। তার দরজায় গিয়ে ঘা দিলাম। তাকে আশ্বাস দিয়ে বললাম যে নরখাদকটা কোনো দিনই আর তাদের গ্রামের দিকে ফিরে আসবে না। মোড়ল তখনই ছেলেটির দেহ
শ্মশানঘাটে পাঠানোর ব্যবস্থা করবে বলে তার কাছ থেকে এই প্রতিশ্রুতি নেওয়ার পর আমি রুদ্রপ্রয়াগের দীর্ঘ পথে পা বাড়ালাম। লাঞ্চ খেতে খেতে আমি ইবটসনকে বললাম যে চিতাটা প্রতি 5 দিন অন্তর একবার রুদ্রপ্রয়াগ এবং গোলাপ রায়ের রাস্তায় আসা যাওয়া করে। আমি ওকে বোঝালাম যে আমার চিতাটাকে মারবার শেষ আশা হলো রাস্তার ধারে 10 রাত বসে থাকা। আমি বললাম যে এই সময়ের মধ্যে চিতাটা রাস্তাটা অন্তত একবার ব্যবহার করবেই। ইবটসন অনিচ্ছা সত্ত্বেও আমার পরিকল্পনায় রাজি হলো, কেননা আমি এর মধ্যে বহু রাত জেগেছি এবং আরও 10 রাত জাগা আমার পক্ষে খুব কষ্টকর হবে। শেষ পর্যন্ত আমার কথাই রইল। আমি এবার ইবটসনকে বললাম যে এই সময়ের মধ্যে আমি যদি চিতাটাকে না মারতে পারি আমি নৈনিতালে ফিরে যাব। অন্য নতুন শিকারীরা তখন ইচ্ছামতো আমার জায়গা নিতে পারে। সেই সন্ধ্যায় ইবটসন আমার সঙ্গে গোলাপ রায়ে এসে একটা আম গাছে মাচান খাটাবার সময় আমাকে সাহায্য করল। আম গাছটা তীর্থশালা থেকে 100 গজ দূরে এবং পণ্ডিতের বাড়ি থেকে 50 গজ নিচে। গাছটার ঠিক নিচে রাস্তার মাঝখানে শক্ত কাঠের খুঁটি পুঁতলাম, তার সাথে একটা ছাগল বাঁধলাম। সেটার গলায় ঘণ্টা বাঁধা ছিল। চাঁদ প্রায় পূর্ণিমার কাছাকাছি, তবুও গোলাপ রায়ের পূবের উঁচু পাহাড়ের জন্য এই গভীর গঙ্গা উপত্যকা মাত্র কয়েক ঘন্টার জন্য চাঁদের আলো পায়। যদি অন্ধকার হতে চিতাটা আসে, ছাগলটাই আমাকে ওর আগমনের বিষয়ে সতর্ক করবে। আয়োজন শেষ হওয়ার পর ইবটসন বাংলোয় ফিরে গেল। আমার উপরের পাহাড় থেকে রাত্রে একবার কাকার হরিণ ডাকলো। তারপর রাত আবার নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সূর্যোদয়ে আমার 2টি লোক এলো। আমি ইন্সপেকশন বাংলোর দিকে যেতে যেতে রাস্তাটায় থাবার ছাপ আছে কিনা দেখতে লাগলাম। এই 10 রাতে প্রথম রাতের কাকরের ডাক ছাড়া আর কিছু শোনা যায়নি। নরখাদকটা যে এলাকাতেই আছে তার যথেষ্ট প্রমাণ পেয়েছি। এই 10 রাতের মধ্যে সে 2 বার কয়েকটা বাড়িতে ঢুকেছিল। প্রথমবার সে একটা ছাগল তুলে নিয়ে যায়, দ্বিতীয়বার একটা ভেড়া। আমি ইবটসনকে বললাম যে গাড়োয়ালে আমার শেষ রাতটা আম গাছে কাটাবো। ইবটসন এই একাদশ এবং শেষ সন্ধ্যায় আমাকে সঙ্গ দিল। গাছ থেকে প্রায় 100 গজ দূরে রাস্তার পাশে এক মাঠে একটা কাঁটা ঝোপে ঘেরা জায়গা ছিল। সেখানে একজন মালবাহক সন্ধ্যের আগে ওর ছাগল এবং ভেড়ার পাল ঢুকিয়েছিল। মালবাহকটির সঙ্গে 2টি কুকুর ছিল। আমরা যখন রাস্তার ধারে আসি, ও 2টি আমাদের দেখে প্রচণ্ডভাবে ঘেউ ঘেউ করছিল এবং ইবটসনকে দেখে আমাকে ছেড়ে বাংলোয় ফিরে যায়। পূর্ণিমা কয়েকদিন আগে হয়ে গেছে। উপত্যকা অন্ধকারে ঢাকা। রাত 9টার একটু পরে আমি দেখলাম একজন লোক লণ্ঠন হাতে তীর্থশালার বাইরে এসে রাস্তা পার হলো। 2-1 মিনিট পরে সে আবার রাস্তা পার হয়ে আশ্রয়ে ঢুকবার সময় লণ্ঠনটা নেভালো। ঠিক এই সময় মালবাহকের কুকুর 2টি অভ্রান্তভাবে চিতাটার দিকে মুখ করে ডাকছিল। চিতাটা সম্ভবত লণ্ঠন হাতে লোকটাকে দেখেছে এবং এখন রাস্তা ধরে যাত্রীশালার দিকে আসছে। প্রথমে কুকুর 2টি রাস্তার দিকে তাকিয়ে ডাকছিল। একটু পরে ওরা ঘুরল এবং আমার দিকে তাকিয়ে ডাকতে লাগলো। তার মানে চিতাটা নিশ্চয়ই ঘুমন্ত ছাগলটাকে দেখেছে এবং কুকুর 2টির দৃষ্টির আড়ালে লুকিয়ে পড়েছে। কুকুর 2টি ডাক থামিয়েছে। চিতাটা নিশ্চয়ই এবার চাল চালবে। ভাবছে কি চাল চালবে। আমি জানতাম যে চিতাটা এসেছে, আর এটাও জানতাম যে আমার গাছের আড়াল থেকে ছাগলটাকে অকস্মাৎ আক্রমণ করবে।
দীর্ঘ মিনিটগুলি কেটে যাচ্ছিল। যে প্রশ্নটা আমাকে উত্ত্যক্ত করছিল সেটা হলো যে চিতাটা কি ছাগলটাকে ছেড়ে তীর্থযাত্রীদের একজনকে মারবে, না ও ছাগলটাকে মেরে আমাকে গুলি করবার সুযোগ দেবে। এতগুলি রাত গাছে কাটিয়ে আমি একটা কায়দা শিখেছিলাম, যার ফলে ন্যূনতম নড়াচড়া এবং সময়ের মধ্যে রাইফেল চালাতে পারতাম। আমার মাচান এবং ছাগলটার মধ্যে ব্যবধান প্রায় 20 ফুট, কিন্তু গাছের ঘন ডালপালার নিচে রাত এত অন্ধকার লাগছিল, আমি অনেক চেষ্টা করেও এত অল্প দূরত্বেও ঠাউর করতে পারছিলাম না। আমি চোখ বন্ধ করে কান দুটি সজাগ করলাম। আমার রাইফেলে একটা ছোট ইলেকট্রিক টর্চ লাগানো ছিল। রাইফেলের নিশানা ছাগলটার দিকে। আমি ভাবতে শুরু করলাম যে চিতাটা যদি অনুমান করা যায় ওটাই নরখাদক, যাত্রীশালায় ঢুকে মানুষ শিকার করা স্থির করছে। ঠিক এই সময় গাছের নিচ থেকে কে যেন ছুট মারল। ছাগলের ঘণ্টা তীক্ষ্ণ সুরে বেজে উঠল। টর্চের বোতাম টিপে দেখলাম যে রাইফেলের মাছি চিতাটার কাঁধের উপর নিবন্ধ, এবং আমি রাইফেল 1 ইঞ্চি না সরিয়ে ঘোড়া টিপলাম। টর্চ নিভে গেল। আজকালের মতো সেকালে টর্চের এত প্রচলন ছিল না। এই টর্চটা আমার প্রথম কেনা। এটা বহু মাস ধরে বয়ে বেরিয়েছি, ব্যবহার করবার কোনো সুযোগ পাইনি। ব্যাটারির আয়ু জানা ছিল না এবং সেটা পরীক্ষা করবার প্রয়োজন আছে কি না জানতাম না। এবার যখন বোতাম টিপলাম, টর্চটা একটু ক্ষীণ আলো জ্বালিয়ে নিভে গেল। আমি আবার অন্ধকারে। জানতেও পারলাম না আমার গুলির কোনো ফলাফল হলো কি না। আমার গুলির আওয়াজের প্রতিধ্বনি উপত্যকায় মিলিয়ে গেল। পণ্ডিত দরজা খুলে হেঁকে প্রশ্ন করল আমার কোনো সাহায্যের দরকার আছে কি না। আমি কান খাড়া করে শুনতে চেষ্টা করলাম চিতাটা কোনো আওয়াজ করছে কি না। সেই জন্য আমি কোনো জবাব দিলাম না। ও তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। আমি যখন গুলি করি তখন চিতাটা রাস্তার উপরে, মাথা অন্যদিকে ঘুরিয়ে রেখেছিল। আমার অস্পষ্টভাবে মনে হলো যে ও ছাগলটার উপর দিয়ে লাফিয়ে পাহাড় বেয়ে নিচের দিকে গেছে। পণ্ডিত ডাকার ঠিক আগে আমার মনে হলো যে আমি একটা গলার ঘড় ঘড় আওয়াজ শুনেছিলাম, তবে আমি নিশ্চিত হতে পারছিলাম না। আমার গুলির আওয়াজে তীর্থযাত্রীরা জেগে উঠেছিল। কয়েক মিনিট নিচু গলায় কথা বলে ওরা আবার ঘুমিয়ে পড়ে। ছাগলটা মনে হয় আহত হয়েছে কিনা, কেননা ওর ঘন্টার আওয়াজ শুনে মনে হলো যে ওটা চলাফেরা করে ঘাস খাচ্ছে। ওকে প্রত্যেক রাত্রে প্রচুর পরিমাণে ঘাস দেওয়া হয়। আমি রাত 10টায় গুলি চালিয়েছি। চাঁদ উঠতে এখনও আধ ঘন্টা বাকি। ইতিমধ্যে কিছু করবার নেই বলে কয়েক ঘন্টা পরে চাঁদ উঠল। গঙ্গার ওপারের পর্বত শিখরগুলি আলোকিত করল। উপত্যকা গড়িয়ে চলে এলো। একটু পরে আমার পিছনের পাহাড়ের চূড়ার উপর দেখা দিল। চাঁদ মাথার উপর উঠতে আমি গাছের মগডালে উঠলাম, কিন্তু ছড়ানো ডালপালার জন্য ঠিক দেখতে পেলাম না। আবার মাচানে নামলাম, রাস্তার উপরে ছড়ানো ডালে উঠলাম, কিন্তু এখান থেকেও পাহাড়ের যেদিকে চিতাটা গেছে বলে মনে হলো সেদিকটা দেখা যাচ্ছিল না। তখন বাজে রাত 3টা। 2 ঘন্টা পরে চাঁদ অস্ত যেতে লাগল। পূব আকাশে উষা জন্ম নিল। কাছের জিনিসগুলো দেখা গেল। আমি গাছ থেকে নামলাম। ছাগলটা বন্ধুসুলভ গলায় ডেকে আমাকে অভ্যর্থনা করল। ছাগলটার পিছনে রাস্তার ধারে একটা নিচু লম্বা পাথর। পাথরের উপর 1 ইঞ্চি চওড়া রক্তের দাগ। যে চিতাটার গা থেকেই রক্ত পড়েছে সে নিশ্চয় 2-1 মিনিট মাত্র বেঁচেছে। যে সতর্কতা সাধারণত মাংসাশী পশুর রক্তের দাগ অনুসরণ করতে গেলে অবলম্বন করতে হয়, আমি তা উড়িয়ে দিলাম। রাস্তা থেকে নামলাম। পাথরের অন্য পাশে রক্তের দাগ দেখলাম। 50 গজ পর্যন্ত অনুসরণ করলাম। দেখলাম চিতাটা মরে পড়ে আছে। ও জমির একটা গর্তে লেজের দিক দিয়ে পিছলে পড়ে গেছে। তার মধ্যে গুটিসুটি মেরে আছে। গর্তের ধারে থুতনিটা।
মৃত জন্তুটাকে শনাক্ত করবার মতো কোনো দাগ দেখা যাচ্ছিল না। তবুও আমার এক মুহূর্তের জন্য সন্দেহ হয়নি যে গর্তে পড়ে থাকা চিতাটাই নরখাদকটা। এ কোনো পিশাচ নয় যে দীর্ঘ রাতের প্রহর ধরে আমাকে লক্ষ্য করেছে। ওকে কাবু করবার আমার ব্যর্থ প্রচেষ্টায় নিঃশব্দ পৈশাচিক হাসিতে গড়াগড়ি দিয়েছে। সেই সুযোগের আশায় ঠোঁট চেটেছে যখন আমাকে অসতর্ক অবস্থায় পেয়ে আমার গলায় দাঁত বসাবে। এখানে পড়ে আছে একটা বুড়ো চিতা। অন্য চিতাদের সঙ্গে ওর একমাত্র তফাৎ যে ওর মুখটা ধূসর, ঠোঁটের ওপর গোঁফ নেই। ভারতবর্ষে সবার চেয়ে ঘৃণ্য এবং সন্ত্রাস সঞ্চারকারী জন্তু, যার একমাত্র অপরাধ প্রকৃতির নিয়মের বিরুদ্ধে নয়, কিন্তু মানুষের নিয়মের বিরুদ্ধে। সে মানুষের রক্তপাত করেছে, মানুষকে আতঙ্কিত করবার জন্য নয়, শুধু নিজের প্রাণ রক্ষার জন্য। সে এখন গর্তের ধারে থুতনি রেখে শুয়ে আছে, চোখ দুটো আধ বোঝা, তার শেষ ঘুমে শান্তিতে মগ্ন। শেষ হলো মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন, জিম করবেট রচিত একটি শিকারের গল্প, রুদ্রপ্রয়াগের নরখাদক চিতা। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ মোহন বেঙ্গলি টেলসের পক্ষ থেকে।